আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে আজকে ব্যারাকপুরের সাংসদ তিনি আবার তার পুরনো অবস্থানে ফিরে এসেছেন। 98 সালের জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলেন। যে কোনো কারণেই হোক 2019 সালের আগে তিনি তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যারাকপুরের সাংসদ হয়েছিলেন। কিন্তু তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছেন যে বাংলার উন্নয়ন এবং ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা এটা অনস্বীকার্য, এবং তার ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে শক্তিশালী করতে চান, এবং সেই পথ ধরেই আজকে আমাদের জেলার সবার নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান এবং আমাদের নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু বোস, তিনি অসুস্থ, সেই কারণে তিনি আসতে পারেননি। এদের প্রত্যেকের উপস্থিতিতে আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেসে যোগদান করান। এরপরে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারাও মাননীয় শ্রী অর্জুন সিংকে জিজ্ঞাসা করতে পারেন। বিজেপি ছাড়লাম কেন এর বলার আগে দুটো কথা বলে দিই, তারপরে বলে দিচ্ছি। মাননীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই অভিষেক ব্যানার্জি, যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তার হাত ধরে আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের, মানে যে ঘরের ছেলে ছিলাম সেই ঘরে ফিরে এসেছি। এই ঘরটা তৈরি হওয়ার দিন থেকে আমি ছিলাম। মাঝখানে কিছু ভুল বুঝাবুঝিতে দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যাই, ওখানে সাংসদ হই ব্যারাকপুরে। কিন্তু একটা সাংগঠনিক ব্যক্তি, বাংলা রাজনীতি করার জন্মলগ্ন থেকে রাজনীতিতে থাকার যে সাংগঠনিক ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বাংলা থেকে নিয়ে আজকে সারা ভারতবর্ষের দিকে এগোচ্ছে, সেইখানে বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যে এলাকা থেকে আমি রাজনীতি করি, দীর্ঘদিন ধরে যে জুটের সমস্যা কেন্দ্রের থেকে যে অবহেলিত হচ্ছিল, প্রায় ধরুন পশ্চিমবাংলা থেকে 62টা জুট মিল হওয়ার, সেখানে আজকে 50টার মধ্যে 15টা বন্ধ হয়ে গেছে পার্মানেন্ট। আমি সেই লড়াইটাকে করার জন্যে হয়তো ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব, যিনি মন্ত্রী ছিলেন, তাকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি। এই লড়াইটা সামান্য 25% লড়াইটা
আপনারা জানেন হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নভেম্বর মাসে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কি বাংলায় এই জুট মিলটাকে যদি না দেখা হয়, যেভাবে ইন্ডাস্ট্রিটাকে একদম রসাতলে পৌঁছে দেওয়া হচ্ছে, ইন্ডাস্ট্রিতে যদি চাষিদের পাট বিক্রি না করতে পারে, ইন্ডাস্ট্রি যদি রোজগার না করতে পারে, ইন্ডাস্ট্রি বন্ধ হবে, আলটিমেটলি শ্রমিক আর চাষি দুটোই শেষ হয়ে যাবে। যখনই এই চিঠিটা, এই খবরটা আমার কাছে আসে, তখন থেকে আমি এই লড়াইটা শুরু করে দিই দিল্লি সরকারের টেক্সটাইল ডিপার্টমেন্টের বিরুদ্ধে সরব হই। সেখানে আমি, আপনারা জানেন, বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, উনিও প্রধানমন্ত্রীকে স্পষ্ট বলেছেন বাংলায় ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাচ্ছে। তারপরে সামান্য কিছু আমরা আদায় করতে পেরেছি, 75% এখনো আদায় করতে পারিনি। সেখানে একটা সরকারের, পশ্চিমবাংলা সরকারের বিশেষ মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যদি এই লড়াইটাকে এগিয়ে নিয়ে না যান, তাহলে আরও যে 75% পাওনার ব্যাপার আছে সেটা থেকে বঞ্চিত হব। তাতে বাংলার ব্যাপক ক্ষতি হবে। অনেক চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টি, যেখানে সাংগঠনিক ব্যবস্থার মধ্যেও ছিলাম, কিন্তু সংগঠনটা শুধু ফেসবুকে সংগঠন করে বাংলায় রাজনীতি করা যায় না, মানুষের সঙ্গে থাকতে হয়। আমরা যে সাংগঠনিক মানুষ, ছোটবেলা থেকে এই রাজনীতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করে এসেছি, আমাদের অনেক রকম অসুবিধা হচ্ছিল। বাংলার উন্নয়নকে রাজনৈতিক স্বার্থের জন্য কিছু মানুষ আটকে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই জায়গা থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার যোগাযোগ হয়। তারপর থেকে তাদের ক্লিয়ারেন্স পাওয়ার পরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসের নিজের ঘরে নিজের ফিরে এসেছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একজন একজন করে বলুন, শোনা যাচ্ছে না, একজন একজন করে। একজন করে বললে বলতে পারবো, অত ভাই একজন করে বলুন, একজন করে বলুন। त्याग निश्चित रूप से त्याग पत्र देना चाहिए मुझे, लेकिन जिस राजनीतिक दल में दूसरे की तरफ उंगली दिखाने की जो कोशिश की जाती है, उसी भारतीय जनता पार्टी में दो सांसद तृणमूल कांग्रेस के आज भी वहां हैं जो रिजाइन नहीं दिए हैं। मैं उनसे निवेदन करूंगा कि वो दोनों सांसद रिजाइन करें। मैं भी 1 घंटा नहीं लगेगा मुझे, जितना देर मुझे पहुंचने में दिल्ली लगेगा उतने समय में मैं जाकर उस रिजाइन कर दूंगा। बीजेपी के खिलाफ आपका शिकायत क्या था, ये बताइए। बीजेपी के खिलाफ बंगाल बीजेपी को सिर्फ और सिर्फ बोलबो बांग्ला हिंदी सभी जाने, कोनो असुविधा नहीं। बंगाल बीजेपी सिर्फ एयर कंडीशन घर में बैठकर बंगाल में राजनीति नहीं किया जा सकता है। बंगाल जमीन स्तर पर राजनीति करना पड़ता है, जिसके हम लोग भी सहयोगी हैं। यहाँ जितने भी व्यक्ति उपस्थित हैं, हमारे विधायकगण, हमारे नेता ज्योतिप्रिय मल्लिक जी, ये बहुत नीचे स्तर से हम लोग लड़ाई लड़कर सीपीएम को यहाँ हराए हैं और बहुत सारे लोगों को हमने खोया है, बहुत सारे जुल्म सहे हैं, बहुत सारे हम लोग के दोस्त मित्र हम लोग के साथ आज नहीं हैं। लेकिन बंगाल में जमीन स्तर पर जो नहीं लड़ाई लड़ेगा, सिर्फ एयर कंडीशन घर में बैठकर फेसबुक से राजनीति नहीं होती है। और इसीलिए बंगाल बीजेपी का दिनों दिन जो ग्राफ गिर रहा है, उसका यही कारण है।
কেন্দ্রীয় বিজেপি বাংলায় বলুন, বাংলায় বলুন, বাংলায় বলুন, হ্যাঁ আপনি তৃণমূল যেহেতু 2021 বিধানসভা নির্বাচনে আপনার লোকসভা প্রতি জায়গায় জিতেছে তৃণমূল, আপনি যদি বিজেপি টিকিটে দাঁড়ান হেরে যাবেন বলে কি তৃণমূলে যোগদান করলেন? দেখুন, একটা এই প্রশ্নটার উত্তর আপনার প্রশ্ন করা উচিত না, আমার উত্তর দেওয়া উচিত না, তাও দিয়ে দিচ্ছি। যখন সিপিএম যখন ক্ষমতায় ছিল, আমি একা বিধায়ক ছিলাম, দীনেশ ত্রিবেদী জিতেছিলেন। তারপরে আমি একা বিধায়ক ছিলাম, রিজাইন দিয়েছিলাম, তারপরেও আমরা জিতেছি। ওইসব ব্যাপার নেই। দেখুন, বাই ইলেকশনও জিতেছি আমরা এখানে যে রাজনীতি, যে ভুল বুঝাবুঝি, যে জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, বাংলা উন্নয়নের সাথী হিসাবে মমতা ব্যানার্জি আদর্শকে সামনে রেখে যে লড়াইটা করা দরকার আছে সারা ভারতবর্ষের মধ্যে, এই লড়াইটা খুব শীঘ্রই আপনারা সামনে দেখবেন। ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় লড়াই শুরু হচ্ছে, তার নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী আগামী দিনে দেবেন, এটা আমাদের বিশ্বাস আছে। एक एक करके बोलिए, मैं सबका जवाब दे दूंगा। আমি কি বললাম? তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে দুজন সাংসদ এখনো আছেন যিনি বিজেপি করছেন। দাঁড়ান না, আমি বলে দিচ্ছি, তারা রিজাইন করুক, আমি 1 ঘন্টা লাগবে না, সেই রিজাইন করে ইলেকশনে যাওয়ার জন্য রেডি আছি। আমার দল যেই মুহূর্তে, আজকে যে দলে আমি আছি, সে দল যেই ডিসিশন দেবে 1 সেকেন্ডের মধ্যে সেই ডিসিশন পালন হবে। अगर पार्टी लेना चाहे तो मुझे लगता है सारा का सारा बीजेपी तृणमूल चलाएगा बीजेपी में, लेकिन अभी स्क्रीनिंग होता है, स्क्रीनिंग होने के बाद टास्क मिलता है, उसके बाद काम होता है। আপনি কি এমপি পদ ছাড়বেন? মানে কতবার উত্তর দেবে? এটা দিতে পারি। আরো দুজন আছেন তৃণমূল কংগ্রেসের, জিতেছেন, বিজেপিতে আছেন, ওনারা ছেড়ে দিলে আমি ছেড়ে দিচ্ছি। চলে আসবে, ওর শরীর খারাপ আছে, ও এই জন্য আসেনি, না আজকে ও আসছে। দেখুন, এই লাগালাগিটা ছেড়ে দিন, এখন অনেক কাজ করার বাকি আছে। থ্যাংক ইউ। আচ্ছা, 1 সেকেন্ড, একটা বিশেষ ঘোষণা আছে। 1 সেকেন্ড, একটা বিশেষ ঘোষণা আছে। মুখ্যমন্ত্রী যেদিন ডাকবেন সেদিন দেখা করে আসবো। উনার আশীর্বাদ ছাড়া তো বাংলায় আমরা কিছু করি না, উনার আশীর্বাদ, উনার নির্দেশে। एक बात बताएं, केंद्रीय बीजेपी का जो सोच विचार बंगाल के बारे में है, वो क्यों साबित हुआ? आपको क्या लगता है, कहाँ पे गलत हुआ? ये गलत साबित क्यों हुआ? ये तो राजनीतिक जो विश्लेषक होते हैं, राजनीतिक परिस्थिति को जो समझ नहीं सकते हैं, अगर हम राजनीतिक परिस्थिति को नहीं समझे, चुनाव को नहीं समझे, बूथ पर लोग नहीं रहेंगे, बूथ पर लोगों के साथ काम नहीं करेंगे, सिर्फ आलोचना करेंगे, सिर्फ और सिर्फ किसी के बारे में सिर्फ गलत बात कहेंगे, तो इससे बंगाल चुनाव जीतना आसान नहीं होता है। बंगाल के बाहर का चुनाव और बंगाल के चुनाव में बहुत अंतर होता है। আচ্ছা, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, আচ্ছা দাঁড়া রাখে। আচ্ছা শুনুন, আগামী 30শে মে আমি কোনো উত্তর দেবো না, আগে শুনতে হবে আমারটা। দাঁড়ান, আগে বলে দিই। দাঁড়ান তো, আগে বলে দিই। আগামী 30শে মে বিকেল 4টে শ্যামনগর স্টেশনের পাশে জগদ্দল বিধানসভার অন্তর্গত অন্নপূর্ণা কটন মিলের মাঠে অর্জুন সিং তিনি এই মুহূর্তে তিনি প্রেস কনফারেন্স করছেন এবং তিনি কেন বিজেপি ছাড়লেন সে কথা তিনি বলছিলেন। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দিলীপ বাবু, বিজেপিতে জয়েন করলেন অর্জুন সিং এবং তিনি বলছেন যে এয়ার কন্ডিশন ঘরে বসে রাজনীতি করা যাবে না বাংলায়। বাংলা বিজেপি এটাই করছে, ফেসবুকে রাজনীতি করছে, কি বলবেন আপনি? তাহলে 200 জন আমাদের কর্মী মারা গেল কি করে, যদি আমরা ফেসবুকে করছি বা ঠান্ডা করে আছি?
উনি এসে আমি বিজেপিতে আসার পরে ওনার উপরে 100টা কেস হয়েছে। উনি ঠান্ডা করে বসে কেস খেয়েছেন? ওনার ব্যক্তিগত সমস্যা আছে। উনি যে ধরনের রাজনীতি করেছেন, ক্ষমতার সঙ্গে থেকে ক্ষমতার বিরুদ্ধে লড়াই করাটা খুব কঠিন পশ্চিমবাংলায়। তাই জন্য অর্জুন সিং একা নন, এর আগেও বহু এরকম আমাদের পার্টিতে এসছেন এমএলএরা, কয়েকজন চলে গেছেন, তারাও ওই চাপে চলে গেছেন, তাদের উপরে কেস, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্জুন সিংয়েরও একাধিক ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেকদিন তার বাড়িতে অ্যাটাক হতো। আমার মনে হয় সেই জন্য তিনি সারেন্ডার করেছেন, এরপরে আর লড়া সম্ভব নয়, তাই চলে গেছে। আমরা এই টিএমসি হিংসার বিরুদ্ধে লড়াই করে পার্টি দাঁড় করিয়েছি, আর পার্টি যখন জেতার মতো পরিস্থিতিতে এসছে তখন অর্জুন সিং এর মতো লোকেরা আমাদের পার্টিতে এসছে। তাদের অসুবিধা আছে, তারা চলে গেছে। দিলীপ বাবু, ভুল বোঝাবুঝিতে বিজেপিতে গিয়েছিলাম তিনি এটা বলছেন। অর্জুন সিং চলে যাওয়া এটা কি কোথাও কি একটা বিজেপির কাছে লোক- ধাক্কা? একজন 30 বছর রাজনীতি করার পরে ভুল বুঝাবুঝি হয় তো কোনটা ভুল? কেন বুঝাবুঝি ভুল হয়? আর সে 3 বছরের মধ্যে সেই ভুলটা ভেঙে যাচ্ছে, তো আগেরটা ঠিক কি পরেরটা ঠিক, এটা ওনারা বিচার করুন। ভারতীয় জনতা পার্টি যেখানে ছিল সেখানেই আছে, লড়াই করছে। যারা এসছে তাদেরকে সঙ্গে নিয়েছে গণতন্ত্র অনুযায়ী। যাদের অসুবিধা হয়েছে তারা চলে গেছে। অর্জুন সিং চলে যাওয়া কত বড় ধাক্কা বলে মনে করছেন? কারণ ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে তার যে একটা রাজ ছিল এতদিন ধরে, যেভাবে তিনি সংগঠনকে তিল তিল করে তৈরি করেছিলেন, বিজেপি সংগঠনের কথা বলছি। উনি বিজেপি সংগঠন কবে তৈরি করলেন? তাহলে তো 1914 সালে, 2014-তে আসতেন, 11-তে আসতেন, 12-তে আসতেন, যখন ছিল না। যখন আমরা সংগঠন তৈরি করেছি, জেতার মতো পরিস্থিতি হয়েছে, তখন তিনি এসেছেন এবং জিতেছেন। এবং উনি ওনার নিজের লোকসভা বিধানসভার মধ্যে ভোট কম পেয়েছেন, অন্য জায়গা থেকে আমাদের ভোটে উনি জিতেছিলেন। দিলীপ বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।